শুভ সন্ধ্যা। যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যেতে চান তাদের স্বপ্ন পূরণের পথে যাত্রাটা যেমন উত্তেজনাপূর্ণ তেমনি চ্যালেঞ্জে ভরা। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভিসা প্রসেসিং। আজকের পর্বটি আমরা সাজিয়েছি স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের আদ্যোপান্ত নিয়ে। আজ আমরা শুনব বাস্তব অভিজ্ঞতা, বিশেষজ্ঞের পরামর্শ আর তার কাছ থেকে নিব প্রয়োজনীয় নির্দেশনা যা আপনার স্বপ্নের যাত্রায় সহায়ক হতে পারে। দর্শক, চলুন শুরু করি আজকের মাইগ্রেশন স্টোরি। সৌজন্যে মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরে খোদা দ্বীপ, এবং আজকে অতিথি হিসেবে আছেন সালাউদ্দিন জুয়েল চৌধুরী, সলিসিটার ও ইমিগ্রেশন লয়ার। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে, অনেকেই যখন বিদেশে পড়তে যেতে চায়, অনেক স্টুডেন্ট তারা নিজেরাই দেখা যায় যে কম্পিউটার ঘেটে বা অনলাইন ঘেটে নিজেরা অ্যাপ্লাই করে থাকে, আবার কেউ হয়তো বা বিভিন্ন এজেন্সির সহায়তা নিয়ে থাকে। তো নিজে অ্যাপ্লাই করলে পরে সেক্ষেত্রে ঝুঁকিটা কতটুকু থাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ। এমন বাচ্চা কাচ্চা বাংলাদেশে অনেক আছে যারা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারে এবং তাদের কাজগুলো তারা নির্ভুলভাবেই করতে পারে। তো তারা দেখা যাচ্ছে নিজেদের অ্যাপ্লিকেশনটা নিজেরাই সাবমিট করছে ভার্সিটিতে, রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও তারা নিজেরাই ফিল আপ করছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো তারা নিজেরা প্রস্তুতি করছে, স্পন্সরশিপ ডকুমেন্টসগুলো তারা নিজেরা প্রস্তুত করছে, করে তারা এম্বাসিতে যাচ্ছে, ভিসাও হচ্ছে, আলহামদুলিল্লাহ তারা চলে যাচ্ছে। তাদের দেখা দেখি সবাই যখন এই কাজটা করা শুরু করে দেয় তখন সাকসেসের চাইতে আনসাকসেসের রেশিওটা বেড়ে যায়। সবাই যখন নিজেরা নিজেদের কাজ করা শুরু করে দেয় বা করতে চায়, সবাই তো আর এক পরিমাপের স্কিলড হবে না। আমার হয়তো বা বিষয়টা জানা আছে, আমি কিভাবে একটা ফাইল রেডি করব, কিভাবে আমি ডকুমেন্টটা দেবো, লাইক ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা দেবো, স্পন্সরশিপ ডকুমেন্টসটা দেবো, কোন কথাটা এখানে লিখলে, সাজায় লিখলে, ভালোভাবে লিখলে একজন ভিসা অফিসার এটা পড়ে স্যাটিসফ্যাক্টরিলি পজিটিভ অ্যান্সার দেবেন, এই বিষয়গুলো আমি জানি। বাট কাজগুলো গুছায় করার মতো যে ক্যাপাসিটি, ওটাও যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি কোনোভাবে আমাকে প্রস্তুত করতে পারবো না ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এবং আমি অগোছালো কিংবা ইনকনসিস্টেন্স কোনো ইনফরমেশন যদি আমি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে সেটা যদি আমি ভিসা অফিসারের সামনে নিয়ে দাঁড়াই, সেক্ষেত্রে আমার ভিসারটা আউটকামটা পজিটিভ না আসার সম্ভাবনা, ঝুঁকিটা একটু বেড়ে যায়। এই বিষয়ে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যেটা নিজে অ্যাপ্লাই করার যে বিষয় থাকে, সেটা নিজে হয়তোবা খুঁজে বের করা হলো, সেক্ষেত্রে সেটি ভিসার জন্য আসলে কতটুকু সহায়ক বলে আপনারা মনে করেন? আচ্ছা, স্কলারশিপ তো দুই ধরনের হয়ে থাকে। একটা স্কলারশিপ, জেনুইনলি স্কলারশিপ পেয়ে যায় স্টুডেন্টরা যারা নাকি আসলেই মেরিটোরিয়াস। আর একটা হচ্ছে আপনার এখন দেখা যাচ্ছে ভেরি রিসেন্ট প্র্যাকটিসে চলে আসছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোও আপনার জেনেরিক কিছু স্কলারশিপ অফার করে থাকেন। এই স্কলারশিপটা তারা কাদেরকে অফার করে? 100 জন স্টুডেন্ট অ্যাডমিশন পেয়ে থাকলে 100 জনকে তারা স্কলারশিপটা দিচ্ছে। এটা কিন্তু বাস্তবিক অর্থে এটা আসলে মেরিটোরিয়াসদেরকে আলাদাভাবে বাছাই করে যে স্কলারশিপটা দেওয়া হয় সেটা না, এটা একটা জেনেরিক স্কলারশিপ। তো এই জেনেরিক স্কলারশিপ নিয়ে আপনি যখনই ভিসা অ্যাপ্লিকেশনে যাবেন, একজন ভিসা অফিসার আপনার এই স্কলারশিপের অ্যামাউন্ট এবং স্কলারশিপের ধরন দেখে বুঝতে পারবে যে আপনি জেনেরিক স্কলারশিপ নিয়ে এসেছেন নাকি আসলে একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়ে ফুল স্কলারশিপ নিয়ে এসেছেন। ফুল স্কলারশিপ হোল্ডার যারা, তাদের ভিসা রেশিওটা অনেক পজিটিভ, অনেক বেশি বেড়ে যায়, অলমোস্ট 90%, 95%, সামটাইমস ইভেন 100% পসিবিলিটি আছে যে তারা ভিসাটা পেয়ে যাবে, ইভেন ইফ দে আর হ্যাভিং মাইনর মিস্টেকস ইন দেয়ার ভিসা অ্যাপ্লিকেশনস, যদি স্কলারশিপটা জেনুইন হয়। আর আমরা যেটা নাকি জেনেরিক স্কলারশিপের কথা বলছি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্কলারশিপ দিয়ে ভিসা পাওয়া বা না পাওয়ার চিন্তা না করাটাই ভালো হয়। নর্থ আমেরিকার ক্ষেত্রে যেহেতু আপনারা বলছেন যে এই মুহূর্তে কানাডা আর আমেরিকাতে বেশি ঝোঁকটা বেশি, সো এই নর্থ আমেরিকার ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশনের কি শর্ত আছে? আচ্ছা, নর্থ আমেরিকান ভিসা অ্যাপ্লিকেশনগুলো ক্যানাডাটা সামান্য একটু জটিল। আপনাকে এখানে অনেকগুলো ডকুমেন্টস উপস্থাপন করতে হয় এবং সেগুলোর জাস্টিফিকেশন হয়, প্রপার জাস্টিফিকেশন হয়। ইউএসের ক্ষেত্রে বা আমেরিকার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে মেইন ফোকাসটা হয় ইন্টারভিউ যারা ভিসা অফিসারের সাথে ইউএস এম্বাসিতে যে ইন্টারভিউটা দিতে হয়, সেখানে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আপনি, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা স্পন্সরশিপ ডকুমেন্টস, অ্যাডমিশন ডকুমেন্টস, আপনার প্রিভিয়াস একাডেমিক অথবা এক্সট্রা কারিকুলার অন্য কোনো রেকর্ড যদি থেকে থাকে সেগুলো আপনি নিয়ে যাবেন। বাট মোস্ট অফ দ্য টাইম
ওখানে ভিসা অফিসাররা 2 থেকে 3টা বা ম্যাক্স 4টা কোশ্চেনের বেশি করে না। 2টা কোশ্চেনের মধ্যেই তারা রিজেকশনের ডিসিশনটাতে চলে আসে, আর 3টা বা 4টা কোশ্চেন করে আপনার পজিটিভ অ্যান্সার আউটকামের জন্য। আমেরিকান এম্বাসিতে যখন আমরা যাচ্ছি শুধু ইন্টারভিউর ছাড়া আগে তো ডকুমেন্টসগুলো জমা দিতে হয়, তো ভিসা অফিসার কি এই বিষয়টা নিয়ে আগেই ভাবেন নাকি ওই তাৎক্ষণিক প্রশ্নের উপরেই উনি সিদ্ধান্তটা নেন? আর সেক্ষেত্রে একজন স্টুডেন্টের আসলে কি কি এই প্রশ্নগুলো ফেস করার জন্য কি কি প্রস্তুতি নেওয়া উচিত? ওকে, আপনার আমেরিকার ক্ষেত্রে আপনি বলছেন যে ডকুমেন্টসগুলো আগে দিতে হয়। আমেরিকার ক্ষেত্রে আসলে ডকুমেন্টসগুলো এমবাসিতে আগে দেওয়ার কোনো স্কোপ নেই, দিতে হয় না। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তখন দিতে হয় না? ফর্ম ফিল আপ করার সময় ইনফরমেশন দিতে হয়, কোনো ডকুমেন্টস দিতে হয় না, শুধু ইনফরমেশন দিতে হয় অনলাইনে একটা ফর্ম ফিল আপ করার সময়। ওই ফর্ম ফিল আপ করার সময় আপনি যে যে ইনফরমেশনগুলো পুট করছেন, ওই ইনফরমেশনগুলোর এভিডেন্স হিসেবে আপনি ডকুমেন্টসগুলো হাতে করে নিয়ে যাবেন ইন্টারভিউতে। তো আপনি যে ইনফরমেশনটা অ্যাপ্লিকেশন ফর্মে দিচ্ছেন এবং আপনার ইন্টারভিউর যে ডেট, এখানে যে মাঝখানে যে গ্যাপটা, সময়টা, এই সময়টাতে তারা চেষ্টা করে আপনার এই ইনফরমেশনগুলো জাস্টিফাই করে নেয়ার। অনেক সময় দেখা যায় আপনি যেটা বললেন যে একটা বা দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করার পরেই ওনারা রিজেক্ট করে দিচ্ছেন ভিসা। ওনারা আসলে কি দেখে এই বিষয়টা সিদ্ধান্তটা নেন, আর সেক্ষেত্রে একজন স্টুডেন্টের কি প্রস্তুতিটা নেওয়া উচিত? এটা আসলে খুবই কঠিন একটা উত্তর, মানে এখানে স্পেসিফিক্যালি আমি আসলে আপনাকে স্পেসিফিক কোনো রিজন দিতে পারবো না যে কি দেখে তারা রিজেক্ট করেন বা কি দেখে তারা করেন। শর্ট ফর্মে যদি আমি বলি জেনুইনিটি, আপনি কতটুকু জেনুইন স্টুডেন্ট। আপনি যে ভিসাটা চাচ্ছেন সেটা তো স্টুডেন্ট ভিসা চাচ্ছেন, আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, তো তারা মূলত দেখতে চাইবে ওই একটা বা দুইটা কোশ্চেনের মধ্যে, 3টা কোশ্চেনের মধ্যে তারা এটাই আইডেন্টিফাই করার চেষ্টা করে যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা, আপনি ওখানে যে জেনুইনলি পড়াশোনা করবেন নাকি ভিসাটার অপব্যবহার করবেন। এবং এটা কোন কোন গ্রাউন্ডের উপরে তারা করে এটা শুধু তারাই জানে। আমরা আরেকটি বিষয়ে জানতে চাই। আমরা তো ভিসা পাওয়ার বিষয়গুলো জানলাম, এবারে ভিসা পাওয়ার পরে একজন স্টুডেন্টের যাওয়ার আগে কি কি প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করেন? জি, প্রথমে তো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন জমা দিলেন, অফার লেটার আসলো, অ্যাডমিশন পেলেন, তারপর ভিসা অ্যাপ্লাই করলেন, ভিসা পেলেন। আপনার মনে হচ্ছে ঝড়ঝাপটা বা হয়তো বা আপনার পরিশ্রম শেষ হয়ে গেছে, সফলতা চলে এসেছে। বাস্তবিক অর্থে আপনার মাত্র শুরু হয়েছে, এতক্ষণ শুরু হয়নি। এখন শুরু হওয়ার পর আপনাকে যা করতে হবে, আপনি টোটালি একটা নতুন এনভায়রনমেন্টে যেতে চাচ্ছেন। আপনি কালচারাল দিক দিয়ে বলেন, পড়াশোনার যে মুড, আমাদের এডুকেশন, মুড অফ এডুকেশন আমাদের কালচারে যেটা আছে, বাংলাদেশি কালচারে মুড অফ এডুকেশন ইজ টোটালি ডিফারেন্ট। এবং আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওই দেশগুলোর মুড অফ এডুকেশন টোটালি ডিফারেন্ট। এখানে আপনাকে অনেক কিছু মুখস্থ করে রাখতে হয়, এখানে আপনাকে অনেক কিছু কাট পেস্ট করতে হয় বই থেকে, হ্যাঁ, কপি পেস্টও না। তো ওখানের ক্ষেত্রে আপনাকে একদম সৃজনশীল পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। সৃজনশীল পড়াশোনার সুযোগটা এই ক্ষেত্রে যে ওখানে আপনাকে স্পেসিফিক কোনো কোশ্চেন দেওয়া হচ্ছে না। আপনার এক্সাম যেটা হয় ওটাও এত কঠিন কোনো এক্সাম না, কিন্তু আপনাকে আপনার মতো করে পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে। ওই টিচাররা, ওখানকার টিচাররা আপনাকে পুশ করবে না যে লার্ন, এটা পুশ করবে না আপনাকে। তারা শুধু কিছু কি পয়েন্ট ধরিয়ে দেবে ক্লাসে বা লেকচারে। এই কি পয়েন্টের উপর আপনি কিভাবে রিসার্চ করবেন, কিভাবে আপনি পয়েন্টটাকে আরও বিশদ আকারে জানবেন, এটার উপর আপনার নলেজ আরও কীভাবে বাড়বেন, সেটা নিতান্তই আপনার চেষ্টার উপর। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের বাংলাদেশের মোড অফ এডুকেশনে একদম নেই। আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কি হয়, কোশ্চেন দিয়ে দেওয়া হয়, অ্যান্সারও দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় এই পেজ থেকে এই পেজ তোমরা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসার প্রথম প্রস্তুতিটাই হতে হবে ভিসা পাওয়ার পর, যে আমি এই প্র্যাকটিসটা ওখানে যে করব না, করতে পারবো না। সেকেন্ডলি, আমি নতুন একটা কালচারে যাচ্ছি, ওই কালচারে মানুষ কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে জীবন জীবিকা চালায়, এই জিনিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো এই ধরনের প্রস্তুতি আছে। ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আমি বলবো, প্যারেন্টসদেরকে অবশ্যই স্ট্রং থাকতে হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অ্যাটলিস্ট প্রথম 6 মাস বা 1 বছর, বা ব্যাচেলরের বাচ্চাদের জন্য প্রথম 2 বছর পর্যন্ত তাদেরকে ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো একটা ক্যাপাসিটি বা মন মানসিকতা রাখতে হবে প্যারেন্টসদেরকে। যদি আমি এখান থেকে টিউশন ফিটা স্কলারশিপ ম্যানেজ করেও যাই, অ্যাকোমোডেশনটার বা লিভিংয়ের যে খরচটা, সেই খরচটা একটা ছেলেকে যদি উপার্জন করতে হয়, তাহলে সপ্তাহে তাকে 20 ঘন্টা বা তার কম বেশি সময় কাজের পেছনে দিতে হচ্ছে। এই সময়টা যদি সে পড়াশোনায় দিতে পারতো, পড়াশোনার আউটকামটা আরও ভালো আসতো।
ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু জানছি আমরা। আমরা আলোচনায় আবারও ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন মাইগ্রেশন স্টোরি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন মাইগ্রেশন স্টোরি, সৌজন্যে মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার। স্যার, আমরা আবারও বিরতির পর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা ভিসা নিয়ে কথা বলছিলাম। তো আপনার কাছে এই মুহূর্তে আমার যে জানবার বিষয়টি আছে সেটি হচ্ছে, স্টুডেন্টদেরকে আসলে শিক্ষার্থীরা যখন যেতে চায় তাদের আসলে ঠিক কখন থেকে প্রস্তুতিটা নেওয়া শুরু করা উচিত? প্রস্তুতির যে বিষয়টা, আপনার উচ্চশিক্ষার্থে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা তো স্টুডেন্টরা নিজেরা নেবে। তার আগ থেকে এখনকার যে প্যারেন্টসরা কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে রাখে যে আমি আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে আমি এই দেশে পাঠাবো, তাকে এখান থেকে পড়াশোনা করাবো। সেই প্রস্তুতিটা আমি মনে করি একদম বিগিনিং থেকে ভেরি বিগিনিং, লাইক স্ট্যান্ডার্ড 2, 3, 4 থেকেই তাকে ওভাবে প্রস্তুত করা উচিত। তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, তার একাডেমিক রেজাল্ট, তার হিউম্যানিটেরিয়ান যে অ্যাক্টিভিটিস আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, সোসাইটিতে সে কি দেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে। স্কাউটিং যারা করে তাদের ক্ষেত্রে একটা বড় রকমের একদম একটা সুবিধা থাকে। এই ধরনের বাচ্চা কাচ্চা স্কাউটিংয়ে যারা আছে, যাদের ধরুন কোভিডের সময় যারা নাকি সমাজের জন্য কাজ করেছে, হ্যাঁ, লিডারশিপের জন্যে প্রত্যেকটা ক্লাসে একজন করে সিআর বা রিপ্রেজেন্টেটিভ থাকে। তো এই যে আপনি একজন লিডার তো একদম হুট করে একদিনে হয়ে যায় না, বাই বর্ন হয়, বা একদম ছোট থেকে তাদেরকে গ্রোমিং করতে হয়। তো একটা ছেলে বা মেয়ে, সে তার ক্লাসে তার টিম মেটদের সামনে তার অবস্থানটা কি, সে কি লিডিং দিতে পারছে নাকি লিডিং নিচ্ছে, এই বিষয়গুলো পর্যন্ত যাচাই করা হয় স্কলারশিপের ক্ষেত্রে, আপনার মেরিটোরিয়াস স্কলারশিপের ক্ষেত্রে। আবার ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেটা আমরা যেহেতু নন ইংলিশ স্পিকিং কান্ট্রির রেসিডেন্স বা সিটিজেন, আমাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি রাখতে হবে। সেই ক্ষেত্রে শুধু একটা ইংলিশ পরীক্ষা দিয়ে হচ্ছে না। যেমন শুধু আইএলসের কথা যদি বলি, শুধু আইএলস দিয়ে হচ্ছে না, আইএলস প্লাস এসএটি সেট ওটাও থাকতে হচ্ছে। এবং দুইটার স্কোরই যদি আপনার আইএলসের স্কোরটা যদি কেউ 7.5 অ্যাবভ নিতে পারে, সেটের স্কোরটা যদি 1350 প্লাস নিয়ে নিতে পারে কোনো একটা ছেলে মেয়ে, সে পাশাপাশি ওই জিনিসগুলোও ফুলফিল করছে। বিভিন্ন অলিম্পিয়াডগুলোতে তার পার্টিসিপেশন আছে, অ্যাওয়ার্ড পাওয়া আছে, একাডেমিক রেজাল্ট তার অনেক ভালো আছে, হিউম্যানিটেরিয়ান যে কাজগুলো সেগুলোতে আছে। এই ছেলে মেয়েগুলো নিশ্চিত 50% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পেয়ে যায়। এবং এই স্কলারশিপগুলো আমি পার্সেন্টেজের পরিবর্তে আমি যদি অ্যামাউন্টের দিক দিয়ে আসি, হিউজ। আপনার বাৎসরিক টিউশন ফি বাংলাদেশি টাকায় কোটি টাকার উপরে চলে আসে। এখানে তারা হিউজ একটা সাপোর্ট ফ্যামিলির জন্য নিয়ে আসতে পারে। এবং এই প্রস্তুতিটা আপনি 1-2 দিনে করতে পারবেন না, অনেক আগে থেকে আপনাকে দীর্ঘ সময়ের প্রস্তুতি, অনেক আগে থেকে। কাগজে কলমের কিছু প্রস্তুতির বিষয় আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে সার্টিফিকেট ঠিক করা বা অন্যান্য আর কি কাগজ। যেহেতু আপনি একজন সলিসিটার এবং ইমিগ্রেশন লয়ার, আপনি এই বিষয়গুলো হয়তো ক্ষেত্রে বিশেষে সম্মুখীন হয়ে থাকেন। এখানে খুব কমন কিছু মিস্টেক আমরা পাই। একই প্যারেন্টসের 3টা সন্তান, 3 জনের পাসপোর্টে বা 3 জনের সার্টিফিকেটে, বার্থ সার্টিফিকেটে মায়ের নামের একটা স্পেলিং, বাবার নামের আরেকটা স্পেলিং। ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরুন একটা স্টুডেন্টের মায়ের নাম হালিমা চৌধুরী, এক স্টুডেন্ট লিখেছে হালিমা চৌধুরী, আরেকজন লিখেছে হালিমা বেগম, আরেকজন লিখেছে হালিমা আক্তার। এটা বিশাল বড় একটা মিস্টেক। এই মিস্টেকটাকে আপনাকে কারেকশন করেই তবে অ্যাপ্লিকেশন প্রসেসে যেতে হবে। আবার যদি হালিমা নামের বানানে আমি যদি ধরি HALIMA, আবার আরেকজন লিখেছে HALEMA, এই যে মিস্টেকটা, এটা খুব একটা বড় মিস্টেক না। এটার জন্য আপনি একজন লয়ারের কাছ থেকে, যারা অথরাইজ, তাদের কাছ থেকে একটা নামের এফিডেভিট লিখে সাবমিট করে দিতে পারেন, খুব একটা সমস্যা হবে না। আপনার কাছ থেকে আরেকটা বিষয় আছে জানবার, সেটি হচ্ছে অনেকেই এখান থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের দেশের বাইরে যাচ্ছে, নর্থ আমেরিকা কিংবা ইউরোপ, অনেক দেশেই যাচ্ছে। যাওয়ার পরে দেখা যায় ভিসার কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো লঙ্ঘন করে। সো এই শর্তগুলো লঙ্ঘন করলে পরে আসলে কি ধরনের শাস্তি বা কি ধরনের পদক্ষেপ কর্তৃপক্ষ নিয়ে থাকেন? জি, এটা নেহায়েতই একটা লজ্জার ব্যাপার আমাদের জন্য। আমাদের দেশ থেকে যাওয়া বা আমাদের সাবকন্টিনেন্ট থেকে যাওয়া বেশিরভাগ ছাত্রছাত্রীরাই দেখা যায় যে এই আইনগুলো লঙ্ঘন করার চেষ্টা করে। ইমিগ্রেশন আইনটা আসলে খুব কঠিন একটা আইন। ইমিগ্রেশনে আপনার
ইমিগ্রেশন আইনটা যে একজন রেসিডেন্ট যারা ওখানে যাচ্ছে তারা ওখানে যেই সিটিজেন হচ্ছে না, রেসিডেন্স হচ্ছে ওখানকার একজন রেসিডেন্স। তো একজন রেসিডেন্স যদি শুধু ইমিগ্রেশন আইনগুলো মেনে চলতে পারে তাহলে তার ওখানে সিটিজেন হওয়াটা খুব সহজ, বা তার জন্য ভালো একটা কেরিয়ার ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করাটা খুব সহজ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই আইনটা লঙ্ঘন করার চেষ্টা করছি। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনার ইউনিভার্সিটি বলছে যে আপনাকে ওখানে যে অ্যাটলিস্ট উইকে 4টা ক্লাস অ্যাটেন্ড করতেই হবে বা 6টা ক্লাস অ্যাটেন্ড করতেই হবে, 80% প্লাস অ্যাটেন্ডেন্স আপনাকে রাখতেই হবে। কিন্তু আপনি করছেন কি, আপনি ওখানে যে পয়সা উপার্জনের জন্য কাজে নেমে যাচ্ছেন, বৈধ অবৈধভাবে কাজ করার চেষ্টা করছেন এবং ভার্সিটিতে কন্টিনিউ করছেন না, বা ভার্সিটি আপনি সুইচ করার চিন্তা ভাবনা করছেন, যার ফলে ভার্সিটিকে আপনি যদি অবগত না করে এই কাজগুলো করে থাকেন, কিংবা আপনার 20 আওয়ার্সের মাত্র পারমিশন আছে ওয়ার্ক পারমিট উইকলি, আপনি এখানে 25 আওয়ার্স বা 30 আওয়ার্স উইকলি কাজ করছেন, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু আইন লঙ্ঘন হচ্ছে। এবং এই বিষয়গুলো রেসপেক্টিভ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, ইউকের ক্ষেত্রে বলা হয় হোম অফিস, ইউএসের ক্ষেত্রে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি, এরকম রেসপেক্টিভ ইমিগ্রেশন অথরিটিস যদি জানতে পারে তাহলে আপনার ভিসা তারা কার্টেল করতে পারে, আপনাকে তারা দেশে ডিপোর্ট করতে পারে। এবং তারা জানবে কোথা থেকে? তারা জানবে কিন্তু আপনার ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি যখন দেখবে আপনি ইরেগুলার স্টুডেন্ট এবং আপনি আইন অমান্য করছেন, তারা তাদের বিজনেস কন্টিনিউ করার জন্য, তাদের ইনস্টিটিউশনকে সেফ রাখার জন্য তারা আপনার নাম ডিটেলস সব কিছু দিয়ে ইমিগ্রেশনে ইমেল করে দেবে, ইমেল করে দিয়ে নোটিফাই করে দেবে যে আপনি এই কাজগুলো করছেন এবং ভার্সিটিতে আসছেন না। সেই ক্ষেত্রে ইমিগ্রেশন আবার আপনার সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করবে। যোগাযোগ করে যদি আপনাকে ওয়ার্নিং দিয়ে আপনাকে আবার ভার্সিটিতে ফিরিয়ে নিতে পারে, নিয়ে গেল। যদি ওয়ার্নিং দেওয়ার পরও আপনি ফিরে না যান, তখন তারা আপনাকে ডিপোর্ট করার জন্য নোটিফাই করে দেবে। এবং তাদের ডিপোর্টেশন নোটিশটা যেদিন ইস্যু হয়েছে সেদিন থেকে তারা একটা সার্টেন টাইম দেবে আপনাকে, আইদার 30 days অর 60 days অর 90 days, এরকম একটা টাইম দেবে। এই টাইমের মধ্যে তারা বলবে যে ইউ গো বাই ইয়োর সেলফ, উই ডোন্ট ওয়ান্ট টু ফোর্স ইউ, ওকে। বাট আপনি যদি এই সময়টার মধ্যেও আপনি নিজে টিকিট কেটে আপনার দেশে ফিরে না আসেন, তখন তারা আপনাকে অ্যারেস্ট করে ডিপোর্ট করার অধিকার রাখে। ঠিক কোনো আইনানুগ ব্যবস্থাও নিতে পারে। রাইট, ডিপোর্টটা তো সবচেয়ে শেষের ব্যাপার, বা কিংবা অন্য কোনো আইনানুগ ব্যবস্থাও নিতে পারে। আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে কার্টেল করে দেয়, স্পন্সরশিপ উইথড্র করে ফেলে, সেক্ষেত্রে আসলে ডিপোর্টেশনের বাইরে আর কোনো পানিশমেন্ট হয় না। আচ্ছা, যদি ইউনিভার্সিটি আপনার এডমিশনটা ধরে রাখে, স্পন্সরশিপটা ধরে রাখে, তারপর আপনার অন্য কোনো অন্যায় অপরাধ হচ্ছে, সেটা ওই দেশের স্ট্যাটিউটরি ল অনুযায়ী আপনাকে পানিশেবল হবেন। কিন্তু শুধু স্পন্সরশিপটা যখন উঠে গেছে এবং আপনাকে যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা পুলিশ অ্যারেস্ট করে, সেই ক্ষেত্রে ডিপোর্টেশন ইজ দ্য অনলি অপশন। আমরা আশা করব এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমাদের শিক্ষার্থীদের সাথে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তবে যাওয়ার আগে আমরা একটি সফলতার গল্প শুনতে চাই একজনের। শাহরিয়ার রাজু, যিনি ইউনিভার্সিটি অফ এসেক্স থেকে ওনার শিক্ষা জীবন শেষ করে এই মুহূর্তে যুক্তরাজ্যে আছেন ওয়ার্ক পারমিটে। আমরা তার গল্পটি শুনতে চাই, চলুন শুনে আসি তার সফলতার গল্পটি। আমি লন্ডনে আসার জন্য প্ল্যান করছিলাম, সেই মুহূর্তে আমি খোঁজ পাই ম্যাক মাইগ্রেশন অ্যাডমিশন সেন্টারের। তো তখন আমি তাদের সাথে যোগাযোগ করি। তারা আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন জানতে চায়, আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চায় যে আমার ফিউচার প্ল্যানটা কি। তো যখন আমি আমার সম্পূর্ণ ক্যারিয়ার প্ল্যানটা বলি যে আমি হসপিটাল ইন্ডাস্ট্রিতে আমি আমার ক্যারিয়ারটা গড়তে চাই, তখন তাদের দক্ষ কাউন্সিলর এবং সালাউদ্দিন চৌধুরী জুয়েল সাহেব তখন আমাকে বলে যে আপনার জন্য এসেক্স ইউনিভার্সিটি এটাই ভালো হবে, লন্ডনের, যেটা কোলচেস্টার অবস্থিত। ইভেন সেখানে টিউশন ফিসটাও কম হবে। তিনটা মক ইন্টারভিউ নেওয়ার পরে তারা আমাকে বলে যে না, আপনি রেডি আছেন, আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো সেই অনুযায়ী ডেট হয়ে আমি আমার ইন্টারভিউগুলো পাস করি আল্লাহর রহমতে। ইভেন তারপরে আমি আমার এসেক্সে আসার পরেও তাদের সাথে আমার যোগাযোগ হয়। তারা আমাকে ক্যারিয়ারের গাইডলাইনটা দেয়। তো আমার সাবজেক্টটা ছিল ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং সেই অনুযায়ী আমি আমার রেস্টুরেন্টে কাজ শুরু করি, এবং সেই রেস্টুরেন্টে কাজ শুরু করি আমি রানার হিসেবে। তো সেখান থেকে আজকে আমি সুপারভাইজার পর্যন্ত আসছি। তো আলহামদুলিল্লাহ, আমি ম্যাকের শুভকামনা করি। ম্যাক এরকম হাজারো ছাত্রের পাশে থাকুক, হাজারো ছাত্রের ক্যারিয়ার তারা বিল্ড আপ করে দেখ, আল্লাহর রহমত আছে। সো শুভকামনা ম্যাকের জন্য, শুভকামনা আপনাদের আগামী ভবিষ্যতের জন্য।
আমরা দেখলাম শাহরিয়ার রাজু সফলতার গল্পটি। আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব সালাউদ্দিন জুয়েল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার গল্প থেকে আমার মনে হয় আপনার আজকের এই আলোচনা থেকে যারা এই মুহূর্তে যেতে চাচ্ছেন ভিসা প্রসেসিংয়ের বিষয় নিয়ে যারা দ্বিধান্বিত ছিলেন তারা অনেক কিছু জানলেন, অনেক উপকার পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টারের সৌজন্যে এই ছিল আজকের মাইগ্রেশন স্টোরি। আপনারা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারেন। আমাদেরকে আপনার প্রশ্ন বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে পাঠালে আমরা আমাদের পরবর্তী যে পর্বগুলোতে আমাদের আমন্ত্রিত অতিথিরা আসবেন, যে অভিজ্ঞরা আসবেন, বিশেষজ্ঞরা আসবেন, তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো জেনে আপনাদের জানিয়ে দিব যে আপনাদের উপকারে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।